আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথমেটিক্স সলিউশনের এই অনন্য আয়োজনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সবসময় তোমাদের সাথে। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1 থেকে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে। তো চলো শুরু করা যাক তাহলে। তো দেখো, পরীক্ষায় ভালো করতে হলে এমসিকিউতে ভালো করার কোনো বিকল্প নাই। আর এমসিকিউতে ভালো করতে হলে পুরো অনুশীলনী ভালো করে পড়তে হবে এবং অনুশীলনী অঙ্কগুলো অবশ্যই ভালো করে করতে হবে। তা না হলে তোমরা কিন্তু এমসিকিউগুলো সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবে না। তো আমরা ইতিপূর্বে বেশ কিছু পর্বের মাধ্যমে তোমাদের এই অনুশীলনীর সকল অঙ্কের সমাধান করেছি। তো সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে আসতে পারো। ওই ভিডিওগুলো দেখলে তোমরা এই এমসিকিউগুলোর অ্যান্সার খুব সহজেই দিতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে প্রথম এমসিকিউটা লক্ষ্য করি। বলছে, যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলে? পি এবং কিউ আকারে প্রকাশ না করতে পারলে সেটাকে সাধারণত অমূলদ সংখ্যা বলে। কিভাবে? দেখো, মূলদ সংখ্যা কোনগুলা? 2, 4 এগুলো কিন্তু পি কিউ আকারে প্রকাশ করা যায়। কীভাবে? এর নিচে কিছু নেই মানে কিন্তু 1 আছে, তাহলে এটাকে পি বলতে পারি, এটাকে কিউ বলতে পারি, তাহলে পি কিউ আকারে প্রকাশ করা হলো। ধনাত্মক সংখ্যা ঠিক তদ্রূপ। ধনাত্মক সংখ্যা কোনগুলো? 1, 2, 3 অর্থাৎ মাইনাস থাকবে না, সেগুলোও কিন্তু ধনাত্মক সংখ্যা। মনে করো 3 আছে, 3 নিচে কিছু নেই মানে 1 আছে, এটাও কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। ঋণাত্মক ঠিক তদ্রূপ। মনে করো -1 আছে, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, এটাও পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। অমূলদ সংখ্যা কোনগুলা? যেমন √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা। এই যে √2, √3কে কিন্তু কখনোই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আমরা যদি √2কে বিশ্লেষণ করি তাহলে পাবো হচ্ছে 1.41421। আমরা √2কে কিন্তু ভাগ করলে এটা পাবো। তো এইটাকে কিন্তু কীভাবে এইভাবে ডট 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 চলতেই আছে, যেহেতু এটাকে আমরা কিন্তু কোনোভাবে পিকিউ আকারে প্রকাশ করতে পারবো না। অর্থাৎ দশমিকের পরে যদি সংখ্যাটি পূর্ণভাবে প্রকাশ না পাই তাহলে কিন্তু সেটা পিকিউ আকারে প্রকাশ করা যায় না, এবং সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আমি 2 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি। বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে ক্ষেত্রফল কত হবে? তোমাদের এই ধরনের একটা প্রশ্ন বইতে দেওয়া আছে যে বর্গের বাহুর দৈর্ঘ্য যত এককই হোক তার ক্ষেত্রফল সবসময় ক্ষেত্রফল কিন্তু স্কোয়ার হবে। অর্থাৎ দৈর্ঘ্য যত একক হবে তার উপরে কিন্তু স্কোয়ার হবে। তো আমরা বলতে পারি ক স্কোয়ার বর্গ একক। তো ঘ নম্বরটা হলো সঠিক উত্তর, যে ক স্কোয়ার বর্গ একক। এখন তোমাদের এখানে ক এককের স্থলে অন্য কোনো সংখ্যা দিতে পারে, মনে করো দিতে পারে 5। তাহলে বললো বর্গের বাহুর দৈর্ঘ্য 5 একক হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে যেটাই হবে তার স্কোয়ার, অর্থাৎ 5-এর স্কোয়ার সমান সমান কি? স্কোয়ার মানে 5 গুণিত 5, 5 2 বার গুণ, অর্থাৎ হচ্ছে 25। তখন উত্তর হবে কিন্তু 25। তো এইখানে কর স্থলে খ দিতে পারে, কোনো অন্য সংখ্যা এম এন এ এগুলো দিতে পারে, তাহলে সেটার স্কোয়ার হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। 16 এর বর্গ কত? 4 নম্বর অঙ্কটা দেখো, 64 এর বর্গমূল কত? তো বর্গ কত, বর্গমূল কত, এই বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ারভাবে জানতে হবে, তারপরে আমরা উত্তর দিব। তো প্রথমে চলো একটা চার্টের মাধ্যমে এটা শিখে নিই। তো দেখো, আমি এখানে লিখে রেখেছি পূর্ণ সংখ্যা অথবা সংখ্যা, যে কোনো সংখ্যা। মনে করো 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা। আমরা মনে করো 1 লিখলাম, 2 লিখলাম, 3, 4, 5 এগুলো কিন্তু সকল পূর্ণ সংখ্যা বা সংখ্যা, তোমরা যেটা মনে করো। তো এটার বর্গ মানে এটার উপর স্কোয়ার। আর যখনই আমরা স্কোয়ার করব তখনই কিন্তু স্কোয়ার মানে কি? সেই সংখ্যাকে 2 বার গুণ, 1 গণিত 1। যেমন 2 এর উপর যদি স্কোয়ার করি 2 গণিত 2, তেমন 3 এর উপর স্কোয়ার করলে 3 গণিত 3, 4 এর উপর স্কোয়ার করলে 4 গণিত 4। তো মনে করো যে পূর্ণ সংখ্যার বর্গ, অর্থাৎ এই যে 1-এর স্কোয়ার মানে 1 গণিত 1, বর্গ হচ্ছে 1, 2 এর স্কোয়ার 2 গণিত 2, 2 দুগুণে কিন্তু 4 হচ্ছে, 3 গণিত 3, 3 3কে 9 হচ্ছে, 4 গণিত 4, 4 4 16 হচ্ছে। তাহলে এই পূর্ণ যে সংখ্যাগুলোর বর্গ করলে কি হচ্ছে, সেটার দিয়ে সেটা গুণ। অর্থাৎ আমরা 1-এর বর্গ করলে দেখছি 1, 2 এর বর্গ করলে 4, 3 এর বর্গ করলে 9, 4 এর বর্গ করলে 16। তাহলে আমরা শিখলাম যে পূর্ণ সংখ্যা এবং বর্গ সংখ্যা। এবার বলছে বর্গমূল। বর্গমূল মানে আমরা যদি গাছের মূলের কথা চিন্তা করি, গাছের মূল মনে করো একদম নিচে থাকে, অর্থাৎ প্রথমে থাকে। তো এই বর্গমূলটাও সেইটা, যে এই প্রথমে যেটা আছে সেটাই হচ্ছে বর্গমূল। তাহলে 1-এর বর্গমূল কত? 1ই। 4-এর বর্গমূল কত? এই যে যেটা পেয়েছিলাম প্রথমে, যেটা ধরেছিলাম 2। 9-এর বর্গমূল 3, 16-এর বর্গমূল কিন্তু 4। তাহলে আমরা বুঝলাম যে বর্গমূল কোনগুলা, বর্গ সংখ্যা কোনগুলা এবং পূর্ণ সংখ্যা বা সংখ্যা কোনগুলা। আশা করি তোমাদের এখন থেকে ভুল হবে না। তাহলে বর্গ মানে সেই সংখ্যাকে 2 বার গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে বর্গ, এবং বর্গমূল মানে যে প্রথম যে সংখ্যা, অর্থাৎ যেই সংখ্যাকে 2 বার গুণ করছি সেটাই হচ্ছে বর্গমূল। তো এখন যদি আমি 16 এর বর্গ কত, তো আমরা জানি বর্গ মানে কি? স্কোয়ার হবে। তাহলে 16 গণিত 16, আমরা যদি 16 গণিত 16 দিই, 16 16 কিন্তু হচ্ছে 256।
তাহলে আমাদের ঘ নম্বর অপশনটা কিন্তু সঠিক। আমরা যদি পরেরটার উত্তর দিই 64 এর বর্গমূল কত, তাহলে বর্গমূলটা আমরা কীভাবে বের করব? মনে করো বলছে 64 এর বর্গমূল, তাহলে এমন কোন সংখ্যা আছে সেটাকে 2 বার গুণ করলে কিন্তু কত পাওয়া যায়? 64 পাওয়া যায়। আমরা জানি 8 গণিত 8, মনে করো এখানে আছে 8 সমান সমান 8 গণিত 8, 28টা কিন্তু 64 হয়, 64টা হচ্ছে বর্গ, আর বর্গমূল আমরা জানি যে আবার এই যে প্রথম যেটা হবে সেটাই কিন্তু বর্গমূল, তাহলে 8, তাহলে 64-র বর্গমূল হচ্ছে 8। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি এটার উত্তর দিই 64-এর বর্গমূল কত, আমরা কিন্তু সহজেই উত্তর দিতে পারবো যে খ নম্বর 8। আমরা পরের অঙ্কটা দেখি, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি কি? পূর্ণবর্গ সংখ্যা আমরা যে একটু আগে শিখলাম যে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ সংখ্যায় যেগুলো, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এইগুলা। তো এর বর্গমূল মানে এই যে যেগুলো হয়েছে বর্গমূল, অর্থাৎ প্রথমে যেটা হয়েছে সেটা, এই বর্গমূলগুলো একটা স্বাভাবিক সংখ্যা। আমরা এটা মনে রাখবো, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটা কি? স্বাভাবিক সংখ্যা। আমরা 6 নম্বর অঙ্কটা দেখি, বর্গমূল চিহ্ন কোনটি? বর্গমূল চিহ্ন কোনটি? দেখো এটা আছে রুট, রুটের উপরে 4, এটা শুধু রুট, এটা রুটের উপরে কিউ, এটা রুট, রুটের উপর 7। আমরা জানি যে বর্গমূলের চিহ্ন কিন্তু শুধু রুট, এই কিউ 4 7 এগুলো হবে না, শুধু রুট, এটা আমরা মনে রাখবো। তো দেখো এই যে √2 √3 √5 এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা একটু আগেই পূর্ণবর্গ সংখ্যা দেখলাম যে পূর্ণবর্গ সংখ্যা 1, 1-এর পরে আছে 4, 4-এর পরে আছে 9, তাহলে এর মাঝে যেগুলো আছে অর্থাৎ 1-এর পরে আছে 2 3 তারপরে 4, 4-এর পরে আছে কত? 5 6 7। এই যে এই সংখ্যাগুলো কিন্তু সবসময় কী হবে? অমূলদ সংখ্যা হবে। এই সংখ্যার উপর যদি রুট থাকে, যেমন √2, আবার পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু √3 অর্থাৎ 3, আবার 5-এর উপর রুট থাকে, তাহলে এই সংখ্যাগুলোর উপরে যখনই রুট থাকবে তখনই সেগুলো কী হবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা এটার উত্তর দিতে পারি √2 √3 √5 সংখ্যাগুলো কী ধরনের? অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। অমূলদ সংখ্যা হওয়ার আরও কারণ আছে, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেটাও কিন্তু অমূলদ সংখ্যা, অথবা বলা যায় দশমিকের পরে সংখ্যা পূর্ণভাবে প্রকাশ পায় না, সেটাও কিন্তু অমূলদ সংখ্যা। আমরা যদি √2-কে ভাগ করি, তোমরা যদি ক্যালকুলেটারে √2 দাও, তারপরে অ্যান্সারে চাপ দাও, তাহলে কিন্তু হবে কত? তাহলে কিন্তু হবে 1.4142 √3টা ক্যালকুলেটারে দিয়ে অ্যান্সারে চাপ দাও, তাহলে কিন্তু হবে 1.73205 দশমিকের পরে সংখ্যাটা স্থির না, অর্থাৎ পূর্ণভাবে প্রকাশ পায়নি। মানে এরপরে আরও আছে, এটাও মানে এরপরে আরও আছে, তাহলে এটাকে আমরা কিন্তু কখনোই পিকিউ আকারে প্রকাশ করতে পারবো না, কারণ এরপরে কি আছে আমরা জানি না। তো এইভাবে থাকলেই কিন্তু সেটা অমূলদ সংখ্যা, তাহলে এটা আমরা বলতে পারি অমূলদ সংখ্যা। 8 নম্বর অঙ্কটা দেখো, √8 এর মান কোনটি? তোমরা একটু ভালো করে দেখো √8 এর মান কোনটি। তো আমরা যদি √8-কে ভাঙি, তোমরা 2q দিতে পারো, 2q মানে কিন্তু 8, কিন্তু রুটটা কোথায় গেল? 2q দিলে তো 8 হলো, কিন্তু এই রুটটা কোথায় গেল? তো আমরা এটাকে ভাঙার চেষ্টা করব। মনে করো √8 আছে, তো এটাকে আমরা কত দিয়ে ভাঙতে পারি? 8-কে প্রথমে আমরা 8-কে ভাঙবো, 2 গণিত 4, 4 দুগুণে কিন্তু 8 হয়, রুট দিয়ে দিলাম। এইবার 2 গণিত 4-কে আমরা কীভাবে ভাঙতে পারি? 2 গণিত যে 4-কে আমরা কিন্তু 2 লিখতে পারি, 2 তার উপর স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 2 দুগুণে কিন্তু 4। তো এইভাবে আমরা ভাঙতে পারলাম। এইবার রুটটা আলাদা আলাদাভাবে দুইজনকে দিয়ে দেবো। মনে করো √2 গণিত √2 মানে এটা যে 4 আমরা ভাঙলাম সেটা। তো দেখো এই রুট মানে কি? রুট মানেই কিন্তু স্কোয়ার, তো এই স্কোয়ার এবং এই রুট কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে শুধু থাকছে কিন্তু কত? 2 থাকছে, তাহলে এটা আমরা লিখতে পারি 2, আর এই যে এইটা থাকছে √2, তাহলে আমরা 8-কে ভেঙে কিন্তু 2 √2 বানালাম, তাহলে আমাদের ঘ নম্বর উত্তর হবে যে 2 √2। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা 9 নম্বর অঙ্কে চলে যাবো। 9 অঙ্কে বলছে 2205-কে নিচের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে? একটু খেয়াল করবে, এটাকে বলছে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, এবং এইটাকে বলছে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। একটা ভাগ করতে বলছে, একটা গুণ করতে বলছে। এই রকম হলে আমরা কি করব? আমরা কিন্তু জানি, আমরা অনুশীলনের অঙ্কগুলো এইভাবে করেছি, অনুশীলনীতে এই অঙ্ক ছিল, তো এইগুলোর লসাগু করব। প্রথম কাজ কি? লসাগু করে যেইটা জোড় বাদে হবে, অর্থাৎ জোড়া বাদে হবে, সেটাই কিন্তু উত্তর হবে। তো আমরা যদি 2205-কে দেখি, 2205, তো এটাকে আমরা কত দিয়ে ভাঙতে পারি? আমরা কিন্তু 2 দিয়ে প্রথমে, দেখো লাস্টে কিন্তু বিজোড় সংখ্যা, সুতরাং আমরা 2 দিয়ে ভাঙতে পারবো না, 3 দিয়ে ভাঙতে পারি। 3 দিয়ে ভাঙলে হয় 735, আবার কিন্তু আমরা 3 দিয়ে ভাঙতে পারি, 3 দিয়ে ভাঙলে হয় 245। 245-কে কিন্তু আমরা 3 দিয়ে ভাঙতে পারবো না, আমরা কিন্তু 5 দিয়ে ভাঙতে পারি। 5 দিয়ে ভাঙলে কত হয়? 49 হয়, কিন্তু এবার 49-কে কিন্তু আমরা 7 দিয়ে ভাঙতে পারি, 7 7 49, তাহলে শেষ। তো দেখো জোড়া বাদে কোনটা আছে? 3 3 একটা জোড়া আছে,
7 এবং 7 একটা জোড়া আছে, এই যে 5 এই সংখ্যাটা কিন্তু আর নাই, অর্থাৎ 5 কিন্তু একা আছে, তাহলে এই 5 কিন্তু উত্তর হবে, অর্থাৎ জোড়া বাদে যেটা থাকবে সেটাই উত্তর। পরবর্তীটাও ঠিক একই রকম, 432 এটাকে তোমরা কি করবা, প্রথমে লসাগু করবা। 432 এটাকে লসাগু করলে প্রথমে 2 দিয়ে যাই, এবার লসাগু করতে করতে যাবা, লসাগু করলে দেখবা যে জোড়া বাদে কোনটা, অর্থাৎ জোড় বাদে কোনটা থাকে। তো আমরা জানি যে 3 থাকবে, তোমরা একটু রাফে করে দেখতে পারো, তাহলে এই 3টাই কিন্তু উত্তর। আশা করি তোমরা এই অঙ্ক দুটো বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্ক আসলেই এখন থেকে পারবা। আমরা 11 নম্বর অঙ্কটা দেখি। 5629 থেকে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে, এবং এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। এইবার আসছে বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, এবং আরেকটা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। পূর্বেটা ছিল ভাগ এবং গুণ, এবার আসছে বিয়োগ এবং যোগ। এই অঙ্কগুলোও কিন্তু আমরা অনুশীলনীতে করেছি এবং বিস্তারিত লিখে করেছি। তো আমরা দেখব যে আসলে এইগুলো এমসিকিউতে আসলে কীভাবে করতে হয়। আমরা জানি এই অঙ্কগুলো যেহেতু যোগ বিয়োগ থাকলেই এটার কি করতে হবে, বর্গমূল করতে হবে। কিভাবে, ভাগের সাহায্যে বর্গমূল। আমরা কিন্তু ভাগের সাহায্যে বর্গমূল শিখেছি যে 5, 6, 2, 9 ভাগের সাহায্যে বর্গমূল, প্রথমে জোড়া করা, দুইটা করে জোড়া করা। এইবার এখানে এমন সংখ্যা নেওয়া তার ডবল এখানে বসানো, অর্থাৎ আমরা যদি 4 নিই, 4 4 16, 5 নিই, 5 5 25, অর্থাৎ এইখানে 56 থেকে বড় হতে পারবে না, কিন্তু 56 থেকে ছোট নেওয়া যাবে, অর্থাৎ 56 সমান যে কোনো একটা নেওয়া যাবে। তাহলে 28টা 64, এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, 7 7 49, আমরা 7 নিতে পারি, 7 7 49। তাহলে 56 থেকে 49 বাদ দিলে কত থাকে, 7 থাকে, তাহলে 729। এই পরের জোড়াটা নামিয়ে আনবো। এবার কাজ কি, এই যে 7 নিলাম, যেটা নেব তার ডবল নিয়ে আসা এবার এখানে, অর্থাৎ 7-এর ডবল 7 আর 7 কিন্তু 14 হয়, অথবা 7-এর সাথে তোমরা 2 গুণ করতে পারো, 7 2 গুণে 14 হয়, যেটা ইচ্ছে সেটা করতে পারো। এইবার এখানে এমন সংখ্যা নিব, সেটা এখানেও বসবে এখানেও বসবে, এবং সেই সংখ্যা দিয়ে পুরো সংখ্যাকে গুণ করতে হবে। গুণ করে 729 থেকে ছোট নিতে হবে, অথবা 729-এর সমান নিতে হবে। তো মনে করো আছে হচ্ছে 14, 14-এর সাথে তোমরা যে কোনো একটা সংখ্যা ধরতে পারো। আমি মনে করো 14-এর সাথে 5 ধরলাম, তাহলে 14 গণিত 14-এর সাথে 5 নিলাম, এবং এই 5 দ্বারাই কিন্তু এই পুরোটাকে গুণ করতে হবে। তাহলে 145-কে 5 দিয়ে যদি গুণ করি, আমাদের হয় 725। তো দেখো 725 729 কাছাকাছি, তাহলে এটা থেকে ছোট নিলাম, অথবা সমান নিতে হবে। তো সমান তো আর হচ্ছে না, অর্থাৎ আমরা ছোট নিব। তাহলে আমরা এখানেও 5 বসাবো, এইখানেও 5 বসাবো। তাহলে এটা গুণ করলে 5 দিয়ে 145-কে গুণ করলে হয় 725। তাহলে এই যে 729 থেকে 725 যদি আমরা বিয়োগ করি, তাহলে কত থাকে, তাহলে কিন্তু 4 থাকে। এই যে যেইটা অবশিষ্ট থাকবে সেটাই কিন্তু উত্তর। তাহলে আমাদের 11 নম্বর উত্তর কি বলতে পারি, যে 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তো বিয়োগ করার কথা থাকলে ভাগের সাহায্যে বর্গমূল করে যেটা অবশিষ্ট থাকবে সেটাই উত্তর হবে। আর যদি যোগ করার কথা থাকে, তখন আমরা কি করব, যোগ মানে কি, এই যে সংখ্যাটা আছে এর সাথে কোনো সংখ্যা যোগ করতে হবে। যোগ মানে এর থেকে অবশ্যই বেশি হবে সেই সংখ্যাটা। তো আমরা কিন্তু বর্গ করব, কিছু সংখ্যা বর্গ করব, বর্গ করে দেখব যে এর থেকে কাছাকাছি বড় হয় কোনটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, এর থেকে কাছাকাছি বড় হয় কোনটা। তো আমরা প্রথমে মনে করো আমরা 55 দিয়ে দেখতে পারি, বর্গ মানে 55 গণিত 55, কারণ এই যে এমসিকিউতে কিন্তু আমাদের লেখে করার সময় নেই। তো 55 গণিত 55 করলে কত হয়, 3025 হয়। তো দেখো 3025, এখানে 3130, আমরা কিন্তু ছোট নিতে পারবো না, আমরা এর থেকে বড় নিতে হবে। তো এটা ছোট, আমরা তাহলে 56 দিয়ে চেষ্টা করি। 56 গণিত 56, 56 গুণ করলে কত হয়, 3136 হয়। তো আমাদের এখানে দেখো 3130 আছে, আমরা 3136 পেয়েছি। তো আমরা যদি 57 নিই, তাহলে অনেক বেশি হয়ে যাবে। 57 গুণিত 57 দিলে 3249 হয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এর থেকে অল্প বড় নেওয়া। তো আমরা 57 নেব না, আমরা 56 গুণিত 56 করলে কত হয়, 3136 হয়। এই যে যেটা পেলাম 3136, এই 3136-কে এই মূল সংখ্যা দিয়ে বিয়োগ করব, 3130। তাহলে এটা বিয়োগ করলে কত থাকে, 6 হয় কিন্তু। তাহলে এই 6টাই কিন্তু উত্তর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। একটু ভালো করে দেখো, যদি বিয়োগ করার কথা বলে, বিয়োগ করার কথা বললেই আমরা কি ভাগের সাহায্যে বর্গমূল করে যেটা অবশিষ্ট থাকবে সেটা বসিয়ে দেবো। আর যদি যোগ করার কথা বলে, আমরা এমন দুইটি সংখ্যা গুণ করব যেইটা এই যে মূল যে সংখ্যা আছে তার থেকে বড় হবে, খুব বেশি বড় নয়, তার থেকে বড় হবে। তো মনে করো আমরা এখানে 55 দিয়ে চেষ্টা করেছি, এর থেকে ছোট হচ্ছিল, 56 দিয়ে এর থেকে অল্প বড় হয়েছে, কিন্তু 57 দিয়ে এর থেকে অনেক বেশি বড় যাচ্ছে। তো আমরা এই যে মাঝে যেটা সেটা অবলম্বন করেছি, অর্থাৎ 3136। এখন যেটা পেয়েছি এইটা থেকে এই 3130 বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমরা পরের অঙ্কে চলে যাবো, 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক দেখো,
কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে। তো এইরকম যদি কোনো কিছু থাকে, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এত হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত, তো আমরা সরাসরি এটার বর্গ করে দেবো। 1-এর বর্গ করলে কিন্তু কত হয়, 1 হয়। 9-এর বর্গ করলে কত হয়, 9 নং 81 হয়, অর্থাৎ 9 গুণিত 9 বর্গ মানে সেটার ডবল গুণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে, এই 1 হচ্ছে, 1 হচ্ছে। তাহলে এটাই কিন্তু উত্তর 1। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে দেখি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত। আমরা এরকম অঙ্ক দেখলেই যেটার বলবে সেটার কিন্তু স্কোয়ার করে দেবো। 2-এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 হয়, 8-এর স্কোয়ার করলে 28টা 64 হয়। তাহলে আমাদের একক স্থানীয়, এই যে এটা একক, এটাও একক, তারপরে দশক হয়, তো একক স্থানীয় অঙ্ক কত পাচ্ছি, 4 পাচ্ছি। তাহলে এটাই কিন্তু উত্তর, খুবই সহজ। আমরা পরবর্তীতে দেখি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত। তাহলে আমরা জানি যে এটার বর্গ 3 3 কিন্তু 9 হয়, 7-এর বর্গ 7 7 কিন্তু 49 হয়। তাহলে একক স্থানীয় অঙ্ক কত পাচ্ছি, 9 পাচ্ছি। তাহলে উত্তর কিন্তু গ নম্বর। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমরা এখন একটু সৃজনশীল অঙ্ক দেখব। দেখো তোমাদের এই অধ্যায় থেকে সৃজনশীল অঙ্কগুলো কীরকম থাকতে পারে, অর্থাৎ সৃজনশীল এমসিকিউগুলো বলছে, কোনো সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 6 হলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত। আমি কিন্তু পূর্বেই এই অঙ্কটারই সমাধান করলাম, এই ধরনের অঙ্ক, যে কোনো সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 6 হলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত। তাহলে সংখ্যাটি মনে করো 4 হতে পারে, 4-এর যদি আমরা বর্গ করি, 4 4 কিন্তু 16, 6-এর যদি বর্গ করি, 6 গুণিত 6, 6 ছক কিন্তু 36, 8-এর যদি বর্গ করি, 28টা কিন্তু 64। তো এইবার যদি আমরা প্রশ্নের সাথে মিল করি, কোন সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 6 হলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত। তাহলে এই যে সংখ্যা 4 এবং 6, এই বর্গের একক স্থানীয় অঙ্ক দেখো 6 হয়েছে, এই দুইটার কিন্তু 6 হয়েছে, কিন্তু 8-এর এটাই কিন্তু 4 হয়েছে। তাহলে বলছে কোন সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 6 হলে সংখ্যাটির একক স্থানীয় কত। তাহলে সংখ্যাটির একক স্থানীয় অবশ্যই 4 এবং 6, এই দুইটাই উত্তর হবে। কারণ এই 4 সংখ্যার বর্গ করলে 4 গুণিত 4, 4 4 16 হচ্ছে। 4 সংখ্যার বর্গ করলে একক স্থানীয় অঙ্ক কিন্তু এই যে 6 হচ্ছে। 6 সংখ্যার বর্গ করলে একক স্থানীয় অঙ্ক কিন্তু 6 হচ্ছে, কিন্তু 8 সংখ্যার বর্গ করলে কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 এবং 2, তার মানে ক নম্বর 1 ও 2। আমরা 17 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। তো দেখো এখানে আছে 4-এর কি, 1 নম্বরে আছে বর্গমূল কিন্তু 2। আমরা কিন্তু ওই যে পূর্বে ছকটার যদি লক্ষ্য করি, যে এই যে 4-এর কিন্তু বর্গমূল হয়েছিল কিন্তু 2, 4-এর বর্গমূল 2, অর্থাৎ 4-কে যে সংখ্যা দিয়ে 2 বার গুণ করলে 4 পাওয়া যায়, মনে করো 2 গুণিত 2 করলে হয় কিন্তু 4। তাহলে যে মূল সংখ্যাটা যে 2, তাহলে এটা কিন্তু আমরা সঠিক বলতে পারি যে 4-এর বর্গমূল হচ্ছে 2। এবং 4-এর দ্বিগুণ, দ্বিগুণ বলতে 4-এর সাথে কিন্তু 2 গুণ, দ্বিগুণ বলতে কিন্তু আমরা বর্গ বুঝি না, 4-এর সাথে কিন্তু 2 গুণ, 4 দুগুণে কিন্তু 8 হয়। তাহলে 4-এর দ্বিগুণ হচ্ছে 8, কথাটা ঠিক। 4-এর বর্গ, দেখো দ্বিগুণ অর্থ 4 সাথে 2 গুণ, আর বর্গ অর্থ কিন্তু স্কোয়ার, মানে 4 গুণিত 4 সমান সমান কিন্তু 4-এ 4-এ কিন্তু 16 হচ্ছে। তাহলে 4-এর বর্গ কিন্তু 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটাই সঠিক। তোমরা একটু খেয়াল করো, দ্বিগুণ মানে 4-এর সাথে 2 গুণ, এবং 4-এর বর্গ মানে 4-এর উপর স্কোয়ার, মানে 4 গুণিত 4, 4-এ 4-এ 16। তাহলে তিনটাই সঠিক, আমরা ঘ নম্বরটা সঠিক বলতে পারি। আমরা পরবর্তী অঙ্কটা দেখব। দেখো 18 নম্বর বলছে 25-এর বলতে কয়েকটা অপশন দেওয়া আছে, যে বর্গমূল বোঝাতে লেখা হয় √25। আমরা কিন্তু বর্গমূলের চিহ্ন দেখেছিলাম যে রুট, তাহলে √25 এটা বর্গমূল বোঝাচ্ছে। তাহলে এটা আমরা সঠিক বলতে পারি। বর্গমূল অর্থাৎ 25-এর বর্গমূল কত। আমরা জানি যে কোনো সংখ্যা 2 বার গুণ করলে 25 পাওয়া যায়, জানি যে আমরা 5 গুণিত 5 করলে কিন্তু 25 পাওয়া যায়, 5 5 25। তাহলে এই যে মূল সংখ্যা 5, তাহলে এটাই কিন্তু বর্গমূল, তাহলে এটা সঠিক। তাহলে 25-এর অর্ধেক, 25-এর অর্ধেক কি 10 না, 25-এর অর্ধেক কিন্তু 12.5, 12.5 গুণিত 12.5 25 হয়। তাহলে এটা সঠিক নয়, তাহলে আমরা কিন্তু ক নম্বরটা সঠিক বলতে পারি। দেখো আমরা সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। √5 একটি অমূলদ সংখ্যা। আমরা জানি কোনো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার উপর রুট থাকলে সেটা অমূলদ সংখ্যা, যেমন 3, 5, 7, 11, অর্থাৎ এগুলোর উপরে কিন্তু রুট থাকলে সেটা অমূলদ সংখ্যা হয়। তাহলে যার দশমিকের পর অঙ্কগুলো অনির্দিষ্ট, এখানে বলছে যে √5 একটি অমূলদ সংখ্যা যার দশমিকের পর অঙ্কগুলো অনির্দিষ্ট। তো আমরা কিন্তু √5-কে যদি ক্যালকুলেটারে তোমরা চাপ দাও অ্যান্সারে, তো কিন্তু এখানে হয় 2.23606 ... এভাবে চলতেই থাকে। অর্থাৎ এটা কিন্তু নির্দিষ্ট নয়, দশমিকের পরে দেখো নির্দিষ্ট নয়, ... চলছেই, তাহলে এরপর আরও আছে, তাহলে আমরা এটা সঠিক বলতে পারি। এরপর বলছে যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তোমরা যদি জানোই না যে এরপর আর কি আছে, তো সেটাকে কিভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করবা। যদি থাকে 2.2,
এটাকে কিন্তু তোমরা সহজে ভগ্নাংশ করে প্রকাশ করতে পারবে। তো 2.2 জন্য কি হয়, উপরে 2.2 22 হয় এবং এই দশমিকের জন্য 1, দশমিকের পরে যে কটা সংখ্যা সে কটা 0, তাহলে 22/10 হয়। তো এটা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ হলো। কিন্তু এরপরে তোমরা জানোই না কি আছে, তো সেটা কিন্তু কখনোই দশমিক আকারে প্রকাশ করা যায় না। তাহলে এটা সঠিক। এবার বলছে পূর্ণবর্গ সংখ্যা। √5 একটি পূর্ণবর্গ সংখ্যা, কখনোই না। আমরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা দেখেছি যে √5 কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটা কিন্তু ভুল উত্তর। তাহলে আমরা দাগাতে পারি কোনটা, ক নম্বর, যে 1 ও 2 সঠিক। আশা করি তোমরা এই এমসিকিউগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমাদের এই অনুশীলনী থেকে এই অঙ্কগুলোই খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপরে তোমরা তোমাদের অঙ্কের গাইডে অতিরিক্ত কিছু এমসিকিউ দেওয়া থাকবে, সেগুলো দেখবা এবং বাড়িতে প্র্যাকটিস করবা। আশা করি তোমাদের এই অনুশীলনী নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তীতে আমরা পরবর্তী অনুশীলনী নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।